টেম্পারেচারেরও 100% আপনি ইউজ করতে পারবেনই। এটা ধরেন যে সিপিইউ অথবা পাওয়ার আইসি, হ্যাঁ, সিপিইউ বা পাওয়ার আইসি এগুলো বুঝে কার ভাষা, ভোল্টেজের ভাষা। এটা হলো একটা লাইন, ধরেন যে কোনো একটা বলে গেছে, এটা হলো থার্মাল সেন্সিং লাইন। তো থার্মাল সেন্সিংয়ের রিকোয়ারমেন্ট ভোল্টেজ হলো 0.3 থেকে 0.9 ভোল্ট। কিছু কিছু ক্ষেত্রে এটা 1.8 পর্যন্ত যাইতে পারে যদি ভোল্টেজ সোর্স বেশি থাকে। 2.8 হয় তাহলে এটা 1.8 হলো 0.3 থেকে 1.8 এর মধ্যে থাকে। এটা হলো ব্যাপার। কারণ কথা হলো, এটা ধরেন আমি সিপিইউ ধরে নিলাম। সিপিইউ সেন্সিং লাইন বিশেষ করে পাওয়ার আইসি তো থাকে, সিপিইউতেও থাকে। তো আমি এখানে একটা পাওয়ার আইসি নিলাম। এটা ধরেন যে সিপিইউ পাওয়ার আইসি চালু করার পরে এই ভোল্টেজটা পাওয়া যায়। এটা হলো ভিরেজ ভোল্টেজ। এই ভোল্টেজের নাম হলো VREF, হ্যাঁ, বা TREF লেখা থাকবে, TREF, থার্মাল রেফারেন্স ভোল্টেজ। এই থার্মাল রেফারেন্স ভোল্টেজটা এখানে কত হতে পারে, 1.8 হতে পারে অথবা 2.8 হতে পারে। এটা যদি 2.8 হয় তাহলে এটার ভোল্টেজ রিকোয়ারমেন্ট হবে 0.3 থেকে 1.8, আর যদি 1.8 হয় তাহলে হবে 0.3 থেকে 0.9। এই হলো ব্যাপার। তো এটা 1.8ই থাকে প্রায় 90% সেটে। তো এটা হলো ভোল্টেজ সোর্স, এটা হলো ভোল্টেজ সোর্স। এখন এখানে ভোল্টেজ ডিভাইড করতে হবে। এত ভোল্টেজ এখানে দেওয়া যাবে না, এর মধ্যে থাকতে হবে, হ্যাঁ। এখন এখানে আমি একটা রেজিস্টার নিলাম, নর্মাল রেজিস্টার R1। R1 এর মাধ্যমে এখানে আমি ভোল্টেজটা দিয়ে দিলাম। তো রেজিস্টার কখনো ভোল্টেজকে বাধা দিতে পারে না, কারেন্টকে বাধা দেয়। এখানে আমরা যে ভোল্টেজটা এখানে দিছি 1.8 ধরে নিলাম, 1.8 এখানে ঢুকে যাবে, এখানে 1.8ই ঢুকে যাবে। ও এর বেশি গেলে বলবে যে টেম্পারেচার লো, আবার এর নিচে আসলে বলবে টেম্পারেচার হাই। আর কথা হলো এই ভোল্টেজ তো একে দেওয়া যাবে না, এখানে কিছু কমাইতে হবে। এই জন্য কী করবে, নেগেটিভের সাথে আর একটা R2 রেজিস্টার ইউজ করতে হবে, যাতে এই ভোল্টেজটা কিছুটা ও নেগেটিভের সাথে শর্ট করে দিতে পারে, তাহলে এখানে ভোল্টেজ কমে যাবে। তো এটা হলো R2 রেজিস্টার। এটা থাকে নর্মাল রেজিস্টার, আর এটা হলো থার্মাল রেজিস্টার। থার্মাল রেজিস্টার সিম্বল হলো এরকম, এরকম, হ্যাঁ। এটা হলো আমেরিকান আর এটা হলো ইন্টারন্যাশনাল। দুই ধরনের সিম্বল থাকতে পারে, এই জন্য আমি দুটোই দেখাই দিলাম। কী কী লেখা থাকতে পারে এখানে, NTC লেখা থাকতে পারে, TH লেখা থাকতে পারে, RT লেখা থাকতে পারে। বুঝা গেছে? তাহলে বুঝবেন এটা থার্মাল রেজিস্টার। এই হলো ব্যাপার। এখন কথা হলো, সাপোজ এটা 100K দিলাম, এটাও 100K দিলাম, দুইটা যেহেতু সেম ভ্যালু রেজিস্টার, তাহলে কী হবে, এখানে মাঝখানে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে। ভোল্টেজ সোর্সে আপনি যে ভোল্টেজটা দিবেন তার অর্ধেক হয়ে যাবে এখানে। এখন কথা হলো, এটা যেহেতু থার্মাল রেজিস্টার, রুমের টেম্পারেচার অনুযায়ী ও 100% থাকবে না, ও 70, 60 এরকম থাকে, কিলোমিটার মধ্যে থাকবে, হ্যাঁ। তো যেহেতু R1 এর তুলনায় R2 মান একটু কম, এটা 100K হলেও এখানে 100K আপনি পাবেন না, ও টেম্পারেচারের সাথে একটু কম পাবেন। যেহেতু আমার থার্মাল রেজিস্টার, ও হিট সেন্স করবে না, ও হিট সেন্স করার পরে এটা 60-70-এর মধ্যে থাকে আর কি। তো যেহেতু এটা 70K আমি ধরে নিলাম, এটা 100K, তাহলে ও যে পরিমাণ ভোল্টেজ দিবে তার থেকে একটু বেশি পরিমাণ ভোল্টেজ ও গ্রাউন্ড করে দিবে, তাহলে এখানে মোটামুটি ভোল্টেজটা আরেকটু কমে যাবে। আবার যদি দুটো সেম ভ্যালু রেজিস্টার হয়, তাহলে এখানে যা দিবেন তার অর্ধেক পাবেন। এখানে যদি আমি 1.8 দিই, এখানে 0.9 পাওয়া যাবে, 0.9 পাওয়া যাবে। আবার যদি দেখা যাচ্ছে আর একটু কম দিই ভ্যালু, এখানে 70K দিই, তাহলে দেখা যাচ্ছে 0.7-এর মতো পাওয়া যেতে পারে। যে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। এখানে যদি 0.7 দিই, ওকে, ও বুঝবে যে ঠিক আছে, মানে 0.3 থেকে 9-এর মধ্যে থাকলেই হলো, মানে 0.9-এর মধ্যে থাকলেই ও বুঝবে যে হ্যাঁ ঠিক আছে। এখন কথা হলো, এর নিচেও যাওয়া যাবে না, এর উপরেও যাওয়া যাবে, উপরে গেলে বলবে লো, নিচে গেলে বলবে হাই। এখন কথা হলো যে এই লাইনটা কখনো হয়তো খারাপ হতে পারে, বিশেষ করে পানিতে পড়লে এই রেজিস্টারের গোড়ায় লাইনটা নষ্ট হয়ে যায়, বার্ন হয়, লাইনটা পুরো নষ্ট হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন যে এগুলোর সাথে একটা টেস্ট পয়েন্ট থাকে, এটা একটা টিভি দেওয়া থাকে, হ্যাঁ। তো দেখতে হবে এগুলো ভালো করে। তো অনেক সময় কী হয়, পানিতে পড়লে রেজিস্টারের গোড়ায় বার্ন হয়,
এই লাইনটা পুড়ে যায়, পুড়ে গেলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো নষ্ট হয়ে গেলে এখানে কোনো ভোল্টেজই পাবে না, এখানে কোনো ভোল্টেজই পাবে না। এখানে কী হবে, 0 ভোল্ট। এটা যদি ওপেন হয়ে যায় ভোল্টেজ লাইনটা, তাহলে এখানে কত ভোল্ট হবে, 0 ভোল্ট, কোনো ভোল্টেজই থাকবে না। তখন 0.3 নিচে চলে আসবে, তখন বলবে টেম্পারেচার হাই। আচ্ছা, এটা লাগাই দিলাম, এটা ঠিক আছে। R2 রেজিস্টার ওপেন হয়ে গেছে মনে করেন, এই R2 রেজিস্টার এখানে নাই, R2 রেজিস্টার কি নাই। তাহলে R2 রেজিস্টার যেহেতু নাই, তাহলে এখানে ভোল্টেজ বাধা দেওয়ার মতো আর কেউ নাই, ও যা দিচ্ছে তাই ঢুকে যাচ্ছে। তাহলে এখানে কি বলার কথা, লো বলার কথা, কিন্তু বলতেছে হাই। কারণ আবার এটা যদি শর্ট হয়ে যায় কখনো, ক্যাপাসিটার যেরকম শর্ট হয়, এই থার্মাল রেজিস্টার কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। নর্মাল রেজিস্টার কখনোই শর্ট হওয়ার সম্ভাবনা থাকে না, এটা ওপেন হতে পারে কিন্তু শর্ট হবে না। আর থার্মিস্টর যেটা, এটা ক্যাপাসিটারের মতো শর্ট হতে পারে, যেহেতু এটা গ্রাউন্ডের সাথে থাকে প্যারালাল। তো সাপোজ এটা একদম শর্ট হয়ে গেছে, শর্ট কানেকশন, ও ভোল্টেজ যা দিচ্ছে ও পুরোটাই গ্রাউন্ড করে দিচ্ছে, তাহলে এখানে সেন্সিং লাইনে কোনো ভোল্টেজ থাকবে না। তখন কি বলবে, টেম্পারেচার হাই। আমার কথা হলো এটা তো নাই এই সার্কিটে, ওখানে আমরা দেখতে পাচ্ছি এটা তো নাই, তাই না? এটা ওপেন অবস্থায় আছে, তাহলে কি সমস্যা হওয়ার কথা, এটা যদি না থাকে তাহলে যা দিচ্ছি তাই ঢুকবে, তাহলে লো দেখানোর কথা এখানে, অথচ বলতেছে হাই। এই হলো ব্যাপার। এখন এখানে যে ভোল্টেজটা দিচ্ছে, ওই ভোল্টেজটাই আবার সে ডিভাইড করে সিপিইউ অথবা পাওয়ার এসির মধ্যে যাই ঢুকতেছে, মানে পাওয়ার এসির এক রাস্তাতে বের হচ্ছে আর এক রাস্তাতে ঢুকতেছে। কীভাবে, ভোল্টেজটা ডিভাইড হওয়ার মাধ্যমে ঢুকতেছে, এই হলো ব্যাপার। এখন সিপিইউ এবং পাওয়ার এসি এগুলো বুঝে হলো ভোল্টেজের অবস্থা। এখানে ভোল্টেজ ঠিক তো সব ঠিক, ভোল্টেজ নাই তো ঠিক নাই, বোঝা গেছে জিনিসটা? এই হলো ব্যাপার। ওদের ভাষা আমাদের ভাষাটা আলাদা। তো এখানে দুইটা রেজিস্টারের খেলা। আপনি যদি R1 এর মান কমায় দেন R2 এর তুলনায়, তাহলে কী হবে, এখানে ভোল্টেজ কমে যাবে। আবার R1 এর তুলনায় যদি R2 এর মান কমায় দেন, তো সেক্ষেত্রেও এখানে ভোল্টেজ কমে যাবে। আবার যদি R1 এর মান R2 এর তুলনায় R1 এর মান কমায় দেন, তাহলে এখানে ভোল্টেজ বেড়ে যাবে। বোঝা গেছে জিনিসটা? এখন আপনার কাছে কি রেজিস্টার আছে, ওটার মাধ্যমে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটরের মাধ্যমে আপনি কী করবেন, ডিভাইড করে এখানে দিলেই হবে। এখানে যে 100K লাগানো লাগবে, 100K থাকা লাগবে না, এরকম কোনো বিষয় হলো ব্যাপার। একটা রেজিস্টার দিয়ে আপনি ডিভাইড করে এখানে এর মধ্যে ভোল্টেজ ফিক্সড করে খালি এখানে দিলেই হবে। জি জি, তারপর আপনি থার্মাল সার্কিট খুঁজেই পাচ্ছেন না, এই R1 R2 খুঁজেই পান না, তাহলে কী করবেন, এটা দরকারই নাই, এটা বাদ। আপনাকে খুঁজে বের করতে হবে এই যে সেন্সিং লাইন, এই সেন্সিং লাইনটা খুঁজে বের করতে হবে। এখন কথা হলো সেন্সিং লাইনের রিকোয়ারমেন্ট ভোল্টেজ কত, 0.3 থেকে 0.9 ভোল্ট। এটা কী করবেন, বাইরে দুটো রেজিস্টার নেবেন, বাইরে এখানে দুটো রেজিস্টার নেবেন বাইরে। এটা ধরেন যে একটা রেজিস্টার R1 ধরলাম, এটা R2 ধরলাম, দুইটাই নর্মাল রেজিস্টার নেবেন। এখানে থার্মিস্টারই হওয়া লাগবে এরকম না। তো R1 এর মাদারবোর্ডের যে কোনো জায়গায় দেখবেন যে 1.8, 2.8, 3.0, 3.3 এরকম ভোল্টেজ পাওয়া যায় যে কোনো জায়গায়। একটা ভোল্টেজ আছে VIO 1.8, এটা সব জায়গায় পাবে। তো ওই ভোল্টেজটা কী করবেন, এখানে দিয়ে দেবেন, এখানে দিয়ে দেবেন ভোল্টেজ। হ্যাঁ, এটা হলো ভোল্টেজ সোর্স। R1 এর মাথায় আপনি VIO 1.8 দিয়ে দিলেন। R1 এর ধরেন যে এটা শুরুর প্রান্ত, এটা শেষের প্রান্ত। R2 এর এটা শুরুর প্রান্ত, এটা শেষের প্রান্ত, আমি বোঝার জন্য বলতেছি। R2 কী করবে, নেগেটিভের সাথে আগেই কানেকশন করে নেবে এক প্রান্ত, শেষের প্রান্ত আমরা দিলাম নেগেটিভের সাথে, তাহলে শুরুর প্রান্ত অবশিষ্ট থাকলো, R1 এর আবার শেষের প্রান্ত অবশিষ্ট থাকলো। এখন R1 এর শেষের প্রান্ত আর R2 এর শেষের প্রান্ত কম্বাইন করবে, করার পরে এই যে মাঝখানে এটা হলো VD ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ ডিভাইড। হ্যাঁ, এখন R1 এর মান এবং R2 এর মান আপনারা ফিক্সড করে এখানে ভোল্টেজ ডিভাইড করলে এর মধ্যে থাকলেই হবে। এখন করছেন, ভোল্টেজ ডিভাইড করছেন, এর মধ্যেই আছে, সাপোজ এখানে 0.7 করছেন ভোল্টেজ, ওকে। কী করবেন, এই ভোল্টেজটা নিয়ে যায় সেন্সিং লাইনে দিয়ে দেবেন। তো দরকারই নাই লজিক বোর্ডে, হ্যাঁ সেটা রেজিস্টার দিয়ে আলাদা সার্কিট তৈরি করে আপনারা কী করবেন, এখানে সেন্সিং লাইনে ভোল্টেজ দিয়ে দেবেন, ও সিপিইউ বা পাওয়ার এসি বুঝতে হবে, হ্যাঁ সার্কিট হবে। আপনার ওখানে যদি লজিক বোর্ডে আমি ভেঙে ফেলি তারপরেও কাজ হবে, না থাকলেও কাজ হবে, হলো ব্যাপার। Xiaomiতে এই যে R2 যে রেজিস্টার, এই যে থার্মাল যে রেজিস্টারটা, এই Xiaomiতে এটা হলো আপনার ব্যাটারির মধ্যে থাকে, বুঝা গেছে? এটা কখনোই লজিক বোর্ডে থাকে না। স্যামসাং বেশিরভাগ ক্ষেত্রে লজিক বোর্ডে থাকে, এটা মাথায় রাখবেন। Oppo, Vivo